গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি সমরেশ মজুমদারের একটি উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর প্রথম পর্ব। চিত্রনাট্যটি পড়ে শোনাল মিলন। ওর সামনে টেবিলের উল্টো দিকে যে দুজন মানুষ এতক্ষণ চোখ বন্ধ করে শুনছিলেন, তাদের একজন বিখ্যাত প্রযোজক, প্রচুর হিট ছবি করছেন। অন্যজন পরিবেশক, সেই ছবিগুলোকে পশ্চিমবাংলার শহরে গ্রামে দেখাবার ব্যবস্থা করেন। প্রথম ছবি থেকে এরা জোট বেঁধেছেন এবং কখনোই নতুন ছবি শুরু করার সময় আলাদা গল্প শোনেন না। চিত্রনাট্য শেষ করে উদ্গ্রীব হয়ে তাকাল মিলন। এটি তার তৃতীয় ছবি হবে। প্রথম ছবি ভালো চলেছিল, দ্বিতীয়টি চলেনি। অতএব তৃতীয় ছবির ওপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। এর মধ্যে বেশ কয়েকজন প্রযোজকের সঙ্গে সে যোগাযোগ করেছে, কিন্তু আগের ছবি ফ্লপ হওয়া পরিচালককে দিয়ে কাজ করাতে কেউ উৎসাহী হয়নি। শেষ পর্যন্ত এরা সময় দিয়েছেন তাকে। চিত্রনাট্য শুনলেন। প্রযোজক মুখ ফিরিয়ে পরিবেশককে জিজ্ঞাসা করলেন, কেমন মনে হচ্ছে বলো, তোমার মতামত আগে শুনি। পরিবেশক নস্যির কৌটো বের করে বললেন, গল্পটায় টান আছে, কিন্তু সেন্টু একটু কম, ওটা বাড়াতে হবে। পরিচালক মাথা নাড়লেন, ঠিক ঠিক। পরিবেশক বললেন, আরও গান দরকার, গোটা আটেক না হলে তো ক্যাসেট বের হবে না। মিলন না বলে পারল না। অত গান থাকলে ছবির গতি নষ্ট হবে না, দর্শক বিরক্ত হতে পারে। পরিবেশক হাসলেন, সাপমোচন দেখেছেন? উত্তম কুমারের গলায় কটা গান ছিল, কেউ বিরক্ত হয়েছে? ঝড় উঠেছে, বাউল বাতাস, আহা, এখনও সেসব গান পুরনো হয়নি। প্রযোজক বললেন, ঠিক ঠিক। পরিবেশক বললেন, নায়িকা প্রধান গল্প ঠিক আছে, কিন্তু ওর মামার বাড়ি কোনো গ্রামে রাখুন, সেই গ্রামে নায়িকা বেড়াতে যাবে। গ্রামে? চমকে উঠল মিলন। তার গল্পে গ্রামের কোনো দৃশ্য নেই। মিনিট 10, ছবি তো শহরের লোক দেখলে হিট করে না, করে গ্রামের মানুষ দেখলে। তাই গ্রামের দৃশ্য থাকলে তাদের ভালো লাগবে। পুকুরে স্নান করাতে পারেন নায়িকাকে, একটু সেক্সও হলো। পরিবেশক কথাটা বলে চোখ টিপলেন প্রযোজককে। প্রযোজক সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে হেসে উঠলেন। হারে, ওতে হয় না। আজকাল হিন্দি ছবিতে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে, ডলাই মলাই তো আকসার। কিন্তু বাংলা ছবিতে অতটা করা যাবে না। ঘরের ছবিতে অত বাড়াবাড়ি পাবলিক পছন্দ করবে না। তা মিলনবাবু, এসব পরিবর্তন করতে কতদিন লাগবে? কোটি টাকার প্রশ্ন। মিলন চোখ বন্ধ করল। এদের আপাতত 3টি প্রস্তাব। কাহিনী আরও সেন্টিমেন্টাল করতে হবে, 8খানা গান রাখতে হবে, আর গ্রামের দৃশ্য চাই, যেখানে নায়িকা পুকুরে স্নান করবে। এই 3টি প্রস্তাব মেনে নেওয়া মানে গল্পের চেহারা বদলে ফেলা। এই সমঝোতা না করলে এরা টাকা ঢালবেন না। তার পক্ষে ছবি করা হবে না। কষ্ট হচ্ছিল মিলনের, তবু বলতে হল, মাসখানেক। প্রযোজক বললেন, গুড, সেটা করলে আমরা আপনাকে দিয়ে ছবি করাব। কিন্তু এখন একটা প্রশ্ন, নায়িকা কে হচ্ছেন? পরিবেশক বললেন, নায়িকা নির্ভর গল্প, কাস্টিংটা খুব জরুরি। মিলন এক নায়িকার নাম করল। ইনি ভালো অভিনেত্রী এবং দর্শকরা খুব পছন্দ করেন। প্রযোজক মাথা নাড়লেন, না, ওকে দিয়ে চলবে না। মিলন বোঝাবার চেষ্টা করল, কিন্তু ও ভালো অভিনেত্রী। সেটা আপনার চেয়ে আমি কম জানি না মিলনবাবু। আমার 3 নম্বর ছবিতে ওকে নিয়েছিলাম, কিন্তু 4 নম্বর ছবির সময় ও আমাকে খুব অপমান করেছে। বুঝতেই পারছেন কেন নিচ্ছি না। প্রযোজক বললেন। নসির টিপটা তখনই 2 আঙুলে চেপে রেখেছিল পরিবেশক। বললেন, এখানকার কাউকে চলবে না, বাংলাদেশ থেকে আনা উচিত। প্রযোজক বললেন, সেখান থেকে আনা ঝামেলার ব্যাপার না, একটু আছে, ম্যানেজ হয়ে যাবে। ফ্রেশ মুখ দেখতে পাবে দর্শকরা। লক্ষ্য করে দেখছি আমাদের গ্রামে গঞ্জে বাংলাদেশের নায়িকাদের বেশ চাহিদা আছে, ভিডিও রাইট বিক্রি করতে সুবিধা হবে। পরিবেশক বললেন। মিলন আপত্তি করল, শুনেছি ওরা ওখানে ছবির জন্য প্রচুর টাকা নেন। আমাদের গোটা ছবির বাজেট 30 লাখ, আর ওদের বাজেট প্রায় 1 কোটি। ওখান থেকে নায়িকাকে নিলে আমাদের বাজেট বেশি হবে না? পরিবেশক হাসলেন। মিলনবাবু দেখছি কোনো খবরই রাখেন না। এখন কলকাতার 50 ভাগ ছবিতে দেখবেন বাংলাদেশের নায়ক নায়িকা, পরিচালক, সুরকারের নাম। কলকাতায় এসে ছবি করতে এরা ভালোবাসেন, টাকা নিয়ে বেশি মাথা ঘামান না। প্রযোজক বললেন, আসলে আমরা চেঞ্জ চাই, ফ্রেশ মুখ। ফ্রেশ মুখ? মিলন বিড়বিড় করল,
হ্যাঁ ভাই, পুরনোদের নিয়ে আর চলবে না। আপনি যদি নতুন ভালো অভিনেত্রী জোগাড় করতে পারেন তাহলে আমার আপত্তি নেই। প্রযোজকের কথা শুনে পরিবেশক বললেন, একটু ঝুঁকি থেকে যাবে, কিন্তু আইডিয়াটা খারাপ নয়। তবে পাবেন না, এত বড় রোল নতুন মেয়ের পক্ষে করা সম্ভব নয়। মিলন বলল, আপনারা তো আমাকে 1 মাস সময় দিয়েছেন, তার মধ্যে খোঁজার চেষ্টা করব, আমি আশাবাদী। পরিবেশক বললেন, কিভাবে খুঁজবেন? কাগজে বিজ্ঞাপন দেবেন? প্রযোজক বললেন, ওরে বাবা, খবরদার ও কাজ করবেন না। হাজার হাজার মেয়ে এসে হাজির হবে, খেঁদে বুচি আর কালীরা এসে চাইবে নায়িকা হতে, পাগল করে ছাড়বে। মিলন বলল, আমি দেখছি। স্টুডিওতে মিলনের একটা অফিস আছে, ছোট্ট ঘর, 4টে চেয়ার আর একটা টেবিল। বিকেলে সেখানে যেতেই দেখল সহকারী পরিচালক সামন্ত জমি আড্ডা মারছে। তাকে ঢুকতে দেখে সামন্ত জিজ্ঞাসা করল, কি খবর দাদা? চেয়ার ছেড়ে দিল সে। নিজের চেয়ারে বসে মিলন বলল, ছবি হচ্ছে, কিন্তু নতুন নায়িকা চাই, না হলে বাংলাদেশ থেকে নায়িকা আসবে। আর তিনি এলে কি হবে বুঝতে পারছো সামন্ত? পারছি না, প্রথমে উচ্চারণ ঠিক করতে হবে। ওখানে প্রম্পট শুনে সবাই অভিনয় করে, এখানে মুখস্থ করাতে হবে। এসব কোনো সমস্যা নয়, বাজেট বেড়ে যাবে, আর সেটা সামলাতে অন্য খরচ কমাতে চাইবে প্রডিউসার। আমাদের 12টা বেজে যাবে। হ্যাঁ, এটা ঠিক। তাহলে? সামন্তর মুখ গম্ভীর। একটাই রাস্তা, নতুন নায়িকা খুঁজে বের করতে হবে। আপনি সুবর্ণার চরিত্রে নতুন নায়িকা নেবেন? সামন্ত অবাক। এছাড়া উপায় নেই, কলকাতার কাউকে প্রডিউসার চাইছেন না। ঘরে আর যারা ছিল তারা চুপচাপ শুনছিল। এরা ফিল্মের লোক, বিভিন্ন প্রোডাকশনে কাজ করে। একজন বলল, তনুদা একটি নতুন মেয়ে পেয়েছেন, খুব সুন্দরী, দেখতে পারেন দাদা। সামন্ত বলল, অসম্ভব। তনুদা প্রথম নিজের ছবিতে ওকে নামাবেন, তারপর ভালো করলে সে অন্য ছবিতে কাজ করতে পারবে। আচ্ছা, এক কাজ করো, ফটোগ্রাফার তারাদাসকে ডাকো তো। একজন ছুটে গেল তারাদাসকে ডাকতে। মিলন জিজ্ঞাসা করল, তারাদাস কি করবে সামন্ত? ওর কাছে প্রচুর স্টক আছে। থাকলে তারা এতদিন নিশ্চয় বসে থাকত না। বলা যায় না দাদা, অন্যদের হয়তো চোখে পড়েনি। তারাদাস এলো, সঙ্গে ঢাউস ব্যাগ। সামন্ত জিজ্ঞাসা করল, এই যে নতুন মেয়ে চাই, ভালো কেউ আছে? কিরকম বয়স? মিলনের দিকে তাকালো তারাদাস। সামন্তই জবাব দিল, 20-22 হবে। ব্যাগ খুলে 2টো অ্যালবাম বের করে এগিয়ে দিল তারাদাস। সামন্ত তাকে পাতা খুলে খুলে দেখাতে লাগল, অল্প বয়সী মেয়েদের নানান কায়দার ছবি। দ্বিতীয় অ্যালবামে একটি ছবি দেখে সামন্ত লাফিয়ে উঠল, বাহ, গুড দাদা, একে দিয়ে হবে না? মিলন বলল, দেখতে তো ভালোই, অভিনয় করেছে এর আগে? তারাদাস বলল, না, একদম ফ্রেশ, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, 35, 25, 35 শরীরের সাইজ, আর বিকিনি পরা ছবি আমার কাছে আছে, দেখবেন? মিলন হাত নাড়ল, দরকার নেই, ওকে সামনাসামনি দেখতে চাই। আর এইরকম চেহারার আরও কয়েকজনকে যদি পাও তাহলে কাল বিকেলে নিয়ে এসো। তারাদাস বলল, কোনো চিন্তা নেই দাদা, কাল বিকেলে এখানে আপনি 3 জন ডানা কাটা সুন্দরীকে দেখতে পাবেন। তারাদাস 3টে সুন্দরী মেয়েকে পাঠাতে পারেনি, তার বদলে তারাদাসের কাছ থেকে একটা অ্যালবাম নিয়ে এসেছিল সামন্ত। মিলনের মেজাজ ভালো ছিল না। একই নায়িকা না পেলে ছবি না হওয়ার সমস্যা, তার উপর আরও 5টা ফালতু ঝামেলা সবসময় তাকে জড়িয়ে থাকে। টালিগঞ্জে যে ডিরেক্টরের হাতে ছবি নেই, তার দিকে অন্য সবাই বাঁকা চোখে তাকায়। ছবি থাকা মানে প্রযোজক থাকা, আর তিনি থাকলেই টাকার যোগান অব্যাহত থাকবে। ইউনিটে সবাই নিশ্চিন্ত। কিছু পরিচালক তাই 9 মাসেও ছবি শেষ করতে চান না। উল্টে গোপনে স্টার অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করে বলে আসেন, আমি যখন প্রযোজককে নিয়ে আসব তখন ডেট দেবেন না, দিলেও কম কম করে দেবেন। আবার কিছু পরিচালক আছেন যারা শুরু মহরত করে থাকেন। বর্ধমান বীরভূমের কোনো সম্পন্ন মানুষকে জোগাড় করে মহরতের দিন ঘোষণা করে দেন। তাকে বোঝান, অন্য সবাই যদি 25 লাখ টাকায় ছবি করার কথা বলে, আমি আপনাকে মাত্র 3 লাখ টাকায় করে দেব। কি করে দেব? বোম্বে থেকে স্টার এনে এমন মহরত করব যে পরিবেশকরা ছুটে আসবে টাকার বান্ডিল নিয়ে। আপনাকে 3 লাখের বেশি খরচ করতে হবে না। প্রযোজক বুকে আনন্দ চেপে জানতে চান, 3 লাখ কেন? বাহ, স্টুডিও বুক করতে হবে না, ক্যামেরা আছে, ফিল্ম আছে, একদিনের টেকনিশিয়ান পেমেন্ট আছে, এক রাতের 5 স্টার 3 স্টার হোটেলের বিল আছে, পাবলিসিটি খরচ আছে, তার উপর বোম্বে থেকে স্টারের যাওয়া আসার প্লেনের টিকিটটা যোগ করুন। আমি তো অনেক কমে ম্যানেজ করব। পরিচালক মনোহরণ হাসে হাসলেন।
তা তো হলো, কিন্তু দুরকম হোটেল কেন? বোম্বের স্টার তো একজনই আসবে। তিনি তো 5 স্টারে থাকবেন, 3 স্টার আপনার জন্যে। আমার জন্যে? কোনো কালে স্টার হোটেলে না থাকা প্রযোজক ঘাবড়ে গেলেন। বাহ, দু একজন সিলেক্টেড মহিলা আর্টিস্ট আপনার সঙ্গে একটু নিভৃতে কথা বলতে চাইলে 3 স্টারের নিচে যাবে কেন বলুন? আমার সঙ্গে কথা? বাহ, আপনি একটু বাজিয়ে দেখবেন না? যে মেয়েকে চান্স দিচ্ছেন তাকে পাবলিক অ্যাকসেপ্ট করবে কিনা তা নিজে দেখবেন না? এটা আপনার একার ওপর ছেড়ে দিচ্ছি। তখন আমরা কেউ থাকব না। পরিচালকদের প্রস্তাব শুনে প্রযোজক লজ্জায় আনন্দে নুইয়ে পড়ে বললেন, ঠিক আছে, ঠিক আছে। মিলন এই শ্রেণীর পরিচালক নয়। তার শিক্ষা, রুচি, ভদ্রতাবোধ তাকে কিছুতেই এত নিচে নামতে দেয়নি। ভালো চাকরি ছেড়ে শিল্প করবে বলে সে সিনেমা লাইনে এসেছিল। সে বিবাহিত, যদিও সন্তান নেই, কিন্তু সংসার আছে। সেই সংসার চালাবার দায়িত্ব তার একার। মহরতের নামে টাকা কামানো বা ছবি ঝুলিয়ে রেখে দুধ দোয়ার মতো প্রযোজকের কাছ থেকে টাকা নেওয়া তার পক্ষে সম্ভব নয়। অতএব কাজ না থাকলে সংসার অচল হতে বাধ্য। যা জমানো ছিল তাতে বড়জোর দিন করেই চলবে। এ অবস্থায় কাল বাড়ি গিয়ে সে বেদম রেগে গিয়েছিল। রাত 10টার দিকে বাড়ি ফিরে টেবিলের ওপর একটা দামি আফটার শেভের নতুন শিশি আবিষ্কার করেছিল সে। বাজারে অন্তত 250 টাকা দাম। শ্রী মন্দিরা এগিয়ে এসে বলল, ওটা আমি রাখতে বাধ্য হলাম। রাখতে বাধ্য হলাম মানে? মেয়েটা এমন করে ধরল যে না বলতে পারলাম না। কোন মেয়ে? কি করে ধরল? আরে, বাড়ি বাড়ি ঘুরে যেসব মেয়ে জিনিসপত্র বিক্রি করে তাদের একজন এসেছিল। জানো, মেয়েটা দেখতে আদৌ সেলস গার্লদের মতো নয়। বলল, ভালো বাড়ির মেয়ে, অবস্থার চাপে সদ্যই চাকরিতে ঢুকেছে। আমি যদি একটা জিনিস না রাখি তাহলে খুব বিপদে পড়বে। তা ওর কাছে নানা রকমের পারফিউম ছিল। সেগুলো না রেখে এটা নিয়ে ভাবলাম, তোমার আফটারশেভ তো কবে শেষ হয়ে গিয়েছে, দাড়ি কামাবার পর গালে মাখতে তোমার খুব ভালো লাগবে। ছাই লাগবে, আমার মাথা লাগবে। তোমার বাস্তব জ্ঞান কবে হবে বলতে পারো? হাতে কাজ নেই, টাকা পয়সা শেষ হয়ে এসেছে। এখন হুট করে তুমি 250 টাকার আফটারশেভ কিনলে? দাম দিলে কি করে? দিইনি, কাল আসবে বলেছে। দয়া করে এটা ফেরত দিয়ে দিও। নিয়ে ফেরত দেব? হ্যাঁ, দেবে। আমার নাম করে দেবে। 250 টাকায় কদিনের বাজার হবে তা তুমি জানো না। যদি ফেরত না নেয়? তাহলে কাল বিকেলে আসতে বলবে, আমি তাড়াতাড়ি ফিরব। আমি দেখব কেমন করে ফেরত না নেয়। এক অদ্ভুত জ্বালা শুরু হয়েছে। সামন্ত অ্যালবামটা এগিয়ে দিয়ে বলল, দাদা, প্রযোজক ফোন করেছিলেন। কি বললেন? আগামী মাসেই ছবি শুরু করতে চান, তার মধ্যেই নায়িকা চাই। নায়িকা কি আমার হাতের মোয়া, চাইলেই হাজির করব? অ্যালবাম টেনে নিয়ে পাতা উল্টাতে লাগল মিলন। অদ্ভুত সব ঢঙে দাঁড়িয়ে ছবি তুলিয়েছে বিভিন্ন বয়সের মেয়েরা। মাথার পেছনে চুলের সীমান্তে আলো চিকচিক করছে। সে খিঁচি উঠল। এসব ছবি তারাদাসের তোলা? তাই তো মনে হয়। অসম্ভব। এর বেশিরভাগ মিশির স্টুডিওতে তোলা। কেঁদি পেঁচিকেও ওরা ছবিতে উর্বশী বানিয়ে দেয়। এর একটাকেও আমি নায়িকা বলে ভাবছি না। তাহলে আমাকে একটু একা থাকতে দাও। সামন্ত বেরিয়ে গেল অ্যালবাম নিয়ে। মিলন মাথায় হাত দিল। বোম্বে সিরিয়ালে যখন শয়ে শয়ে নতুন সুন্দরী অভিনেত্রীদের মিছিল, তখন টালিগঞ্জে মরুভূমির অবস্থা কেন? কেন এখানে এখনও প্রায় প্রৌঢ়া নায়িকা নিয়ে কাজ করতে হয়? 2-3 জন অল্প বয়সী মেয়ে, দেখতে সাধারণ হলেও প্রতিশ্রুতি নিয়ে এসে থিতিয়ে গেল। সামন্ত ফিরে এলো। দাদা, এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে এসেছেন, দেখা করতে চান। মিলন তাকিয়ে থাকল। সামন্ত বলল, মেয়েটা শুনছি অন্য ছবিতেও কাজ পাচ্ছে, দেখবেন? পাঠিয়ে দাও। একটি 15-16 বছরের মেয়েকে নিয়ে যিনি ঢুকলেন, তিনি নিজেকে খুব সাজিয়েছেন। স্লিভলেস জামা, লো কাট ব্লাউজ, মুখে গদগদ হাসি। সঙ্গের মেয়েটির পরনে টাইট গেঞ্জি এবং মিনি স্কার্ট। স্কার্টের নিচে দোকানে ঝোলানো খাসির রানের মতো উরু দেখা যাচ্ছে। বসুন। ওরা বসলেন। মহিলা বললেন, আপনার নাম এত শুনেছি যে আলাপ করার খুব ইচ্ছে ছিল। আপনি ছবি শুরু করছেন দাদা? মিলন মাথা নাড়ল। হ্যাঁ। এ আমার মেয়ে, ফিল্মের নাম সঞ্জিতা। কি বলবো দাদা, জন্ম থেকেই ওর অভিনয়ের ওপর ঝোঁক। নিজের মেয়ে বলে বলছি না, এত স্মার্ট যে আপনাকে কি বলবো। মায়ের প্রশংসায় মেয়ে হাসল। মিলন মেয়েটির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এত উদ্ধত বুকের দিকে তাকানো যায় না। মহিলা বললেন, ক্যামেরায় ওর ছবি দারুণ আসে। আপনাকে দেখাবো বলে আমি 2 ধরনের ছবি এনেছি। একটা খাম এগিয়ে দিলেন তিনি। 4টে ছবি, কোনোটা বধূ বেশে, কোনোটা শার্ট প্যান্ট পরা, কোনোটা স্কার্ট।
একটি ছবি শুধু মুখের। মিলনের মনে হচ্ছিল অল্প বয়সী কিশোরীকে জোর করে বড় করার চেষ্টা হয়েছে। সে বলল, সবই ঠিক, কিন্তু ওর বয়স বড় কম। এমন কি কম? ওর বয়সে আগে সবাই মা হয়ে যেত। আমার তো 15 বছর বয়সে বিয়ে হয়েছিল, 16য় ও এলো। মহিলা হাসলেন। এ কথা আপনি বলতে পারেন ভেবে ওর কয়েকটা এক্সক্লুসিভ ছবি এনেছি। মহিলা দ্বিতীয় খামটা বাড়িয়ে দিলেন। প্রথম ছবি দেখে মাথা ঝাঁঝা করতে লাগল মিলনের। বালির ওপর বিকিনি পরে শুয়ে আছে 15 বছরের কিশোরী, উদ্ধত বুক, মুখে হাসি। দ্বিতীয় ছবিটায় গায়ে কোনো সুতো নেই, দুটো হাত বুকের ওপর জড়ো করে আড়াল তৈরি, মুখে লজ্জা লজ্জা ভাব। ছবিগুলো ফেরত দিয়ে অবাক মিলন বলল, এইসব ছবি তুলিয়েছেন? জানেনই তো দাদা, এ লাইনে সবাই বাজিয়ে দেখে নিতে চায়, সামনাসামনি দেখার চেয়ে ছবিতে দেখুক। তা যাই বলুন, মেয়ে আমার অ্যাডাল্ট হয়ে গিয়েছে, আপনি চান্স নিয়ে দেখুন, আমি তো আছি। হাসলেন মহিলা। আপনি তো আছেন মানে? জবাব না দিয়ে চোখের কোণে হেসে ঠোঁট মোচড়ালেন মহিলা। মিলনের ইচ্ছে হচ্ছিল জিজ্ঞাসা করতে, আপনি কি সত্যি সত্যি ওর মা? ওর এখন কলেজে পড়া উচিত, আর উনি ওকে নিয়ে বেরিয়েছেন ব্যবসা করতে। মহিলারা চলে গেলেন। হঠাৎ সোজা হয়ে বসল মিলন। কলেজ, মেয়েদের কলেজে কলেজে ঘুরলে কেমন হয়? উড়াইয়া দেখো ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মিলন চিৎকার করল, সামন্ত, কুইক! সামন্তকে নিয়ে মিলন তার অফিস ঘর থেকে বের হতেই আলীকে দেখতে পেল। আলী একসময় তার সহকারী ক্যামেরাম্যান হিসেবে কাজ শুরু করেছিল। ফিল্মে সুবিধা হবে না বুঝতে পেরে ভিডিওতে চলে গেছে। দূরদর্শনের বাংলা সিরিয়ালের ব্যস্ত ক্যামেরাম্যান এখন, ভালো রোজগার করে। কপালে হাত ঠেকালো আলী। নমস্কার দাদা, কেমন আছেন? আর আছি, তোমার খবর কি? মিলন হাসল। ভালো। আজ আমার ডিরেক্টর অসুস্থ হয়ে পড়ায় হাফ শিফটেই প্যাক আপ হয়ে গেল, ক্যামেরা ফেরত দিতে যাচ্ছি। আলী বলল, তুমি কেন? ওদের কেয়ারটেকার নেই? আছে, কিন্তু বেকার হয়ে আছি আজ, তাই যাচ্ছি। আলী বলল, ওরা অবশ্য ফুল শিফটের চার্জ করবে, এখনও ঘণ্টা 3 বাকি। বলুন, আপনার যদি ছবি তোলার কিছু থাকে তুলে দিচ্ছি। ফিল্মের ক্যামেরা আর ভিডিওর ক্যামেরা আলাদা। ভিডিওতে যে ছবি ওঠে তা ফিল্মে দেখানো যায় না। কিন্তু হঠাৎ মিলনের মাথায় একটা আইডিয়া এলো, কিন্তু সেটা বলতে সংকোচ হচ্ছিল তার। সামন্ত বলল, দাদা এখন মেয়েদের কলেজে যাচ্ছেন, যদি নতুন কোনো মুখ পাওয়া যায় তার খোঁজে। তুমিও চলো না, ভিডিওতে ছবি তুলে নেবে। মিলন বলল, হলে ভালো হতো, কিন্তু ওকে খাটিয়ে কোনো লাভ নেই, এর জন্য তো কোনো পয়সা দিতে পারবো না। আলী হাত নাড়ল। আরে দূর, আমার তো এখন কোনো কাজ নেই, তাছাড়া এক্সট্রা ক্যাসেটও সঙ্গে আছে, ক্যামেরার গাড়িতে উঠে পড়ুন। অতএব দ্বিধা কাটিয়ে মিলন সামন্তকে নিয়ে আলীর সঙ্গে ক্যামেরার গাড়িতে উঠল। আলী জিজ্ঞাসা করল, কোন কলেজ দাদা? মিলন বলল, পার্ক সার্কাসে চলো। ব্রেবন কলেজটাই নিরিবিলিতে। কলেজের গেটের পাশে গাড়ি থামল। সামন্ত ছুটে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করে জেনে এসে বলল, ছুটি হতে আর মিনিট 5 বাকি। মিলন বলল, গুড। তুমি গাড়িতে বসেই জানলা দিয়ে ক্যামেরা অন করো, মেয়েরা যখন বের হবে তখন ছবি তুলতে থেকো। এই অ্যাঙ্গেলে ছবি ভালো আসবে না দাদা, আমি ক্যামেরা নিয়ে সোজা গেটের সামনে দাঁড়াচ্ছি। সামন্তদা, কেউ আপত্তি করলে বলবে আমরা নিউজ রিলের জন্য ছবি তুলছি। মিনিট 6 পরে মেয়েরা বেরোতে লাগল। আলী এবং সামন্ত তখন গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। গাড়ির দরজায় হেলান দিয়ে মিলন উন্মুখ হয়ে মেয়েদের মুখ দেখছিল। একটু ফর্সা যে তার নাক বোচা, নাক যার টিকালো তার চোখ ছোট, কিন্তু এই মেয়েগুলোর বেশিরভাগই লিকলিকে, যেন সদ্য ফ্রক ছেড়ে শাড়ি পরেছে। হ্যাঙ্গারে ঝোলানো শাড়ি বলা যেতে পারে, এখন শরীর তার পূর্ণতা পায়নি। হঠাৎ একটা চেঁচামেচি হতেই মিলন মুখ ফেরাল। আলীর সামনে দাঁড়িয়ে একজন মহিলা চিৎকার করছেন, কার পারমিশন নিয়ে ছবি তুলছেন আপনারা? অধ্যক্ষ আপনাদের অনুমতি দিয়েছেন? মেয়েদের কলেজে ঢুকে যা ইচ্ছে করবেন, কোনো ভদ্রতাবোধ নেই আপনাদের? সামন্ত বলল, দিদি, এটা নিউজ রিলের জন্য তোলা হচ্ছে। আমি কোনো কথা শুনতে রাজি নই, চলুন আপনারা অধ্যক্ষার কাছে, আপনাদের আমি পুলিশে দেব। মহিলা আরও গলা তুললেন। সেই সময় নজর এলো মিলনের। মহিলার একটু বাঁ দিকে কৌতূহলী চোখে দাঁড়িয়ে যে মেয়েটি দেখছে তাকে অবশ্যই নায়িকা করা চলে। লম্বায় আর একটু ভালো হলে মন্দ হতো না। আলী ওর ছবি তুলছে না কেন? মিলন চিৎকার করল, আলী, তোমার ডান দিকে ক্যামেরা ঘোরাও, ডান দিকে। বাকি মেয়েরা ভিড় করে ওদের ঘিরে দাঁড়িয়ে মজা দেখছিল। মিলনের চিৎকার শুনে অবাক হয়ে তার দিকে তাকাল। এই সময় দারোয়ানরা ছুটে আসছিল গেটের দিকে।
তাই দেখে আলী এবং সামন্ত দৌড়ালো। মেয়েরা হইচই করে উঠতেই মিলন গাড়িতে উঠে বসল। আলী এবং সামন্ত সঙ্গে ভিড় নিয়ে গাড়ির ভেতর শরীর গলিয়ে দিল। সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ি চালালো। তীব্র হর্ন দিতে দিতে মেয়েদের ভিড় কাটিয়ে কোনোমতে কলেজের সামনে থেকে চলে আসতে পারল। বিপদ কেটে গেছে বুঝতে পেরে সামন্ত বলল, খুব জোর বেঁচে গেছি, আর একটু হলে আড়ং ধোলাই হতো আজ। আলী বলল, আমাদের উচিত ছিল আগে গিয়ে অনুমতি নেওয়া। যাকে দাদা, প্রচুর মেয়ের মুখ দেখতে পাবেন ক্যাসেটে। অনেক ছবি তুলেছি আমি। লাইটটাও ভালো ছিল, বুঝলেন। তুমি কি চোখে কম দেখো আলী? মিলন নিঃশ্বাস ফেলল। কেন? আমার তো চোখে কোনো ট্রাবল নেই। আছে, চোখে কম দেখো, কানেও কম শোনো। তোমাকে যে মহিলা ধমকাচ্ছিলেন তার বাঁ দিকে যে মেয়েটা দাঁড়িয়েছিল তার ছবি তুলেছ? আমি চিৎকার করে তোমাকে তার ছবি তুলতে বলছিলাম। ও, আমি শুনলাম আপনি চলে আসতে বলছেন। চমৎকার। কিন্তু বাদ দেইনি, মহিলার বাঁ ডান সব দিকের ছবি তুলেছি। আপনি এখনই স্টুডিওতে চলুন, দেখিয়ে দিচ্ছি। আলী আত্মবিশ্বাসী। স্টুডিও ছাড়াই ক্যামেরার ক্যাসেটের ছবি দেখা যাবে না। ওরা গাড়ি ঘুরে স্টুডিওতে গেল। এটি এডিট করার স্টুডিও। সেখানে দেখা গেল আলীর বেশ খাতির। একটা ঠান্ডা ঘরে ঢুকে আলী মনিটরে ছবি দেখার ব্যবস্থা করল। পর্দায় ব্রেবর্ন কলেজের গেট। মেয়েরা বেরিয়ে আসছে। সাধারণ চেহারার মেয়ে সব, হাসি খুশি। এরা বাড়ির মেয়ে, কিন্তু সিনেমার নায়িকা নয়। এই বয়সে যদিও ওই গ্ল্যামার থাকার কথা নয়, তবু তার ধারে কাছেও এরা নয়, এবং সে চেষ্টা ওরা করেনি। প্রায় শখানেক মেয়ে বেরিয়ে যাওয়ার পর ক্যামেরার সামনে সেই মহিলা এলেন। মহিলা চিৎকার করে যাচ্ছেন, মুখ লাল। দজ্জাল শাশুড়ির ভূমিকায় ভালো মানাবে একে। কিন্তু ভদ্রমহিলার ডান দিকের মেয়েদের দেখা গেল পর্দায়, কিন্তু ক্যামেরা বাঁ দিকের মেয়েদের ছবি তোলেনি। খুব হতাশ হল মিলন। তাকে সান্ত্বনা দিতে আলী বলল, ছবি দেখে যদি পছন্দ হতো তাহলে যে ওকে নায়িকা করতে পারতেন, তার তো কোনো নিশ্চয়তা নেই। হয়তো মেয়েটার বাড়ি খুব কনজারভেটিভ, সিনেমায় নামতে দিত না। মিলন মনে মনে বলল, আঙুর ফলকে সবাই টক বলে। সে উঠতে যাচ্ছিল, এই সময় ওই স্টুডিওর মালিক বললেন, আমার মনে হয় মিলনবাবু, এইভাবে নায়িকা পাওয়া খুব কঠিন। কলেজে পড়ুয়া মেয়েরা সিনেমায় নামলে পড়াশোনা শেষ হয়ে যাবে বলে রিস্ক নেবে না। বাবা মাও রাজি হবে না। আমাদের কলকাতার নায়িকাদের দেখুন, বেশিরভাগই কলেজ জীবন শেষ করেনি, কেউ কেউ স্কুলেও ঢোকেনি। এই ভুলটা এখনকার সিরিয়াস মেয়েরা করতে চায় না। মিলন মাথা নাড়ল। ঠিকই, কিন্তু নতুন নায়িকা না পেলে ছবি হবে না। তাহলে আরও একটু বড় মেয়ে খুঁজুন, যাদের কলেজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করতে পারেন, কলকাতায় এখন বেশ কয়েকটা সংস্থায় মডেল ট্রেনিং চলছে। বিজ্ঞাপনে তো বটেই, ফ্যাশন শোতে এরা অংশ নেয়। এদের সঙ্গে দেখা করতে পারেন, ভদ্রলোক বললেন। মিলন টিভিতে দেখেছে, নতুন নতুন ডিজাইনের পোশাক পরে লম্বা লম্বা মেয়েগুলো ভেতর থেকে অদ্ভুত কায়দায় হেঁটে আসে। দর্শকদের মধ্যে ঢুকে রহস্যময়ী হাসি হেসে আবার ফিরে চলে যায়। বোম্বে দিল্লিতেই এদের বেশ রমরমা বাজার। এখন বাঙালি মেয়েরাও এই লাইনে ঢুকছে। ভদ্রলোক টেলিফোন করে তখনই একটি সংস্থার মালিকের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিলেন। অফিসটা পার্ক স্ট্রিটে। সামন্তকে নিয়ে মিলন তখনই ছুটল সেখানে। অফিসের আদব কায়দা দারুণ। রিসেপশনিস্ট মেয়েটাও সুন্দরী। নাম বলতেই মিস্টার গোমেজের ঘরে পৌঁছে গেল মিলন এবং সামন্ত। ভদ্রলোক প্রৌঢ়। হাত মেলানোর পর বললেন, বলুন কি করতে পারি। মিলন বলল, আমি একজন চিত্র পরিচালক। আমার আগামী ছবির জন্য নতুন নায়িকা খুঁজছি। শুনেছি আপনার এখানে অনেক মেয়ে। কোন ভাষার ছবি? বাংলা। বিপদে ফেললেন। ইংরেজি বা হিন্দি হলে কোনো সমস্যা হতো না। আমার কাছে মাত্র 4 জন বাঙালি মেয়ে আছে, যারা সত্যি ট্যালেন্টেড। আচ্ছা, ওদের দেখুন আগে। ভদ্রলোক ইন্টারকমের নির্দেশ দিয়ে উঠে দাঁড়ালেন। চলুন, প্রজেকশন রুমে যেতে হবে। পাশেই সেই ঘর, কয়েকটা চেয়ার। আলো নিভে গেলে পর্দায় যে মেয়েটিকে দেখা গেল, সে লম্বায় অন্তত 5 ফুট 10 ইঞ্চি। শরীরে বিন্দুমাত্র মেদ নেই। সবচেয়ে খাটো মেয়েটির উচ্চতা 5 ফুট 8.5। সামন্ত কানে কানে বলল, দাদা কেটে পড়ুন। আমাদের হিরো, মানে যার কথা আপনি ভেবেছেন, সে এদের চেয়ে 4 ইঞ্চি বেটে। গমেজ আলো জ্বালিয়ে জিজ্ঞাসা করলেন, বলুন কাকে পছন্দ হল। বাংলা ছবির বিখ্যাত নায়িকারা কেউই 1 লাখের বেশি নেন না। কেউ কেউ 50-এর মধ্যেই থাকেন। অথচ একজন মডেল দিনে 20,000 টাকা ছাড়া কাজ করবে না। বোম্বে হলে তাদের পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। 10 দিনের কাজের জন্য একজন মডেলকে 2 লাখ এবং তার এজেন্টকে যদি কমিশন দিতে হয়, তাহলে প্রডিউসার পালিয়ে যাবেন। একজন মডেল সিনেমার দর্শকের কাছে নবাগতা। তার নিজস্ব কোনো দর্শক নেই।
তার জন্য অত খরচ করা স্রেফ পাগলামি ছাড়া কিছু নয়। মডেলের আশা ত্যাগ করে মিলন ধর্মতলা স্ট্রিটে গিয়ে প্রযোজকের সঙ্গে দেখা করল। সেখানে তখন পরিবেশক মশাই বসেছিলেন। মিলনকে দেখা মাত্র ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি হলো মশাই, নায়িকার ছবি দেখান? মিলন মাথা নাড়ল। এখনও কাউকে পাইনি। সে কি? প্রযোজক চমকে উঠলেন। তাহলে ছবি শুরু হবে কি করে? মিলন করুণ গলায় বলল, আমি খুব চেষ্টা করছি, কিন্তু মনের মতন কাউকে পাচ্ছি না। আজ গিয়েছিলাম একটা এজেন্সিতে, ওদের হাতে অনেক সুন্দরী মডেল আছে, কিন্তু ওদের যা টাকার ডিমান্ড। পাগল, মডেল দিয়ে অভিনয় হবে? প্রযোজক জিজ্ঞাসা করলেন। এবার পরিবেশক বললেন, ওকে বলুন প্রস্তাবটা। প্রযোজক মাথা নাড়লেন। সীতা রায়ের নাম শুনেছেন? মিলন চট করে মনে করতে পারল না। কি মশাই, কেমন পরিচালক আপনি? সীতা রায় যখন কিশোরী তখন একটা বাংলা ফিল্মে নায়িকার বোনের চরিত্র করেছিলেন। সেই ছবিতে তার অভিনয় দেখে ম্যাড্রাসের একজন পরিচালক তামিল ছবিতে তাকে নিয়ে যান। 10 বছর তামিল ছবিতে চুটিয়ে নায়িকা চরিত্রে অভিনয় করে ভদ্রমহিলা অস্ট্রেলিয়া চলে যান বিয়ে থা করে। সেই সাহেবের সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স করে আবার ম্যাড্রাসে ফিরে এসেছিলেন। কিন্তু এর মধ্যে এত উঠতি নায়িকা ওখানে নাম করেছে যে আর পাত্তা পাচ্ছেন না। এই সীতারা এখন কলকাতায়। আচ্ছা, আপনাকে ধরার চেষ্টা করছে খবরটা পেয়ে। ভাগ্য ভালো, এসে পড়েছেন। আপনি আজই গিয়ে সীতা রায়ের সঙ্গে দেখা করুন। কোথায় উঠেছেন তিনি? নিউ আলিপুরে, ওর মামির ফ্ল্যাটে। আমি টেলিফোন করেছিলাম। উহ, কি কণ্ঠস্বর! এখনও 19-20 মনে হবে। কিন্তু ওর বয়স কত? যা বললেন তাতে 40-40 মনে হচ্ছে। পরিবেশক খেঁকিয়ে উঠলেন। আরে মশাই, বলুন তো উর্বশী রম্ভা মেনকার বয়স কত? বলতে পারবেন না। সুন্দরী মেয়ে যদি ফিগার ঠিক রাখে তাহলে বয়স ধরা যায় না। রেখার কত বয়স? 50 পার হয়ে যায়নি? ও যদি রাজি হতো তাহলে আপনি ছবিতে নিতেন না? কথাটা মানতে বাধ্য হল মিলন। রেখা এক বিস্ময়, ব্যতিক্রম। ব্যতিক্রম তো নিয়ম নয়। অবশ্য ওই ভদ্রমহিলাকে না দেখে কিছুই বলা যাচ্ছে না। প্রযোজক বললেন, প্লাস পয়েন্ট কি জানেন? সীতা রায়ের অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে একটু খাটতে হবে না। ঠিকানা নিয়ে নিউ আলিপুরে হাজির হল মিলন। এ পাড়ায় বেশ ছাড়া ছাড়া 3তলা বাড়ি, একটু বাগান, শান্ত চারপাশ। নাম্বার মিলিয়ে গেট খুলে ভেতরে ঢুকে বেল বাজাতে একটি কাজের মেয়ে দরজা খুলল। মিলন জিজ্ঞাসা করল, সীতা রায় আছেন? আমার নাম মিলন, টেলিফোনে বলা আছে। দিদি এখন ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন এই সময়ে? মেয়েটি মুখ গম্ভীর করে ঘাড় নাড়ল। কিন্তু একটু আগে টেলিফোনে কথা হয়েছিল। হ্যাঁ, তারপরেই ঘুমিয়ে পড়েছেন। আপনার যদি খুব জরুরি দরকার থাকে মায়ের সঙ্গে কথা বলতে পারেন। বাইরের ঘরে বসল মিলন। পুরনো ধাঁচের আসবাব। এ বাড়ির কেউ কোনো কালে স্বীকার করতেন নিশ্চয়ই, নইলে দেওয়ালে বাঘের ছাল টাঙানো থাকবে কেন? মিনিট 5 বাদে এক বৃদ্ধা এলেন। ফর্সা, সুন্দরী ছিলেন একসময়, এখন বয়সের ভারে কাবু। নমস্কার জানিয়ে মিলন বলল, আমি সীতা রায়ের সঙ্গে দেখা করব। আপনার সঙ্গে টেলিফোনে কথা বলে সে ঘুমিয়ে পড়েছে, তাই শুনলাম, কিন্তু উনি আসতে বলেছেন। আমি কি করতে পারি? প্রায় 20 বছর পরেও এসেছে। ওর সবকিছু আমি বুঝতে পারছি না। ও এসেছে খবর পেলেন কি করে? আমি ঠিক জানি না, আমার প্রযোজক ফোন করেছিলেন। সীতা আমার কাছে বড় হয়েছিল। ওর মেসোমশাইয়ের প্রশ্রয়ে সিনেমায় নেমে জীবনটাকে নষ্ট করল। শুনেছি ম্যাড্রাসে থাকার সময় প্রচুর রোজগার করেছে, কিন্তু সেগুলো কোথায় গেল তা আমাকে বলেনি। এখন আমি এখানে একা থাকি। এই সময় ও এসে সমস্যা বাড়িয়ে দিয়েছে। ভদ্রমহিলা যে সন্তুষ্ট নন তা ওর কথায় স্পষ্ট। তাহলে আমি কি চলে যাব? হ্যাঁ, বৃদ্ধা মাথা নাড়লেন। না, সে যখন টেলিফোনে আসতে বলেছে তখন দেখা করাটা তার কর্তব্য। ভদ্রতা বলে তো একটা জিনিস আছে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। কতক্ষণ করবেন? বৃদ্ধা কাজের মেয়েকে ডেকে কিছু বললেন নিচু গলায়। তারপর মিলনকে বললেন, আমার বাতের ব্যথা, 3 তলায় উঠতে বড্ড কষ্ট হয়। আপনি ওর সঙ্গে ওপরে যান, ও ঘুম থেকে তুলে দিচ্ছে। মেয়েটির পেছন পেছন মিলন 2 তলায় উঠল। সাবেকি আমলের বাড়ি, বোঝা যায় একদা এরা অভিজাত এবং অর্থবান ছিলেন। এখন কলসি গড়িয়ে চলছে। 3 তলায় উঠে মেয়েটির একটা ঘর দেখিয়ে বলল, ভেতরে বসুন।
যে ঘরে মিলন ঢুকল সেখানে জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে, প্রচুর বিদেশি জিনিস ছড়ানো। এগুলো যে সম্প্রতি এসেছে তা বোঝা যাচ্ছিল। মিনিট 10 বাদে পাশের দরজা খুলে যিনি দেখা দিলেন তিনি যে মারাত্মক সুন্দরী ছিলেন তাতে কোনো ভুল নেই। প্রচণ্ড ফর্সা, একটু চর্বি লাগায় শরীরের বিশেষ বিশেষ জায়গা সামান্য ভারী, পরনে পাতলা নাইটির ওপরে গলায় জড়ানো ওড়না। মিলন উঠে দাঁড়িয়ে নমস্কার করল। একটু বিরক্ত করলাম। একটু নয়, অনেকটা। সীতারায় ঘুম ঘুম চোখে ঘরে ঢুকে সোফায় বসলেন। বাঁ হাতের আঙুল চুলে চিরুনির মতো চালিয়ে বললেন, বলুন, আপনি এখন কলকাতায় থাকবেন? কলকাতা যদি আমায় রাখে থাকব। আমার প্রযোজক আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি চা খাবেন? না। ড্রিঙ্ক করেন? এখন করব না। হ্যাঁ, আমাকে আপনার ছবির নায়িকা করবেন, তাই তো? প্রযোজকের সেই রকমই ইচ্ছে। আপনার কি মনে হচ্ছে? আপনি তো ডিরেক্টর। আসলে আপনার হিরো কে? মিলন নাম বলল। সীতা মাথা নাড়লেন। আমি নাম শুনিনি। আসলে আমি ম্যাড্রাসে কাজ করেছি রজনীকান্তের সঙ্গে, কমল হাসানের সঙ্গে। বুঝতেই পারছেন, নায়ক যেন ভালো হয়। নাইটির পকেট থেকে সিগারেট বের করে লাইটারে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়লেন সীতা। মুশকিল হল, আমার নায়িকার বয়স 22-23। মিলন বলল, সো হোয়াট? আপনার সঙ্গে কেমন মানাবে বুঝতে পারছি না। হঠাৎ হাসির ফোয়ারা উঠল। হাসতে হাসতে ভেতরে চলে গেলেন মহিলা। খুব বোকা বোকা লাগছিল মিলনের নিজেকে। না, সে আপোষ করতে পারবে না। এই মহিলা মেরে কেটে নায়িকার দিদি হতে পারেন, নায়িকা ভাবাই যায় না। একে নিয়ে ছবি করতে হলে অন্য গল্প চাই, সেটা এখন সম্ভব নয়। মিনিট 5 বাদে খটখট আওয়াজ হল। দরজার দিকে তাকিয়ে চমকে উঠল মিলন। সীতারায় এক ধাক্কায় বয়স অন্তত 20 বছর কমিয়ে ফেলেছেন। এখন তার পরনে লাল শর্টস, টাইট গেঞ্জি, চুল কায়দা করে বাঁধা। হঠাৎ তিনি ঘুরে দাঁড়ালেন। মহিলার উঁচু নিতম্বে ঢেউ খেলল। আবার ঘুরলেন তিনি। কি মনে হয়, আমাকে 22-23 মনে হচ্ছে না? মিলনের গলা শুকিয়ে গেল। তখনই ভদ্রমহিলা একটা অদ্ভুত কাণ্ড করলেন। এগিয়ে এসে মিলনের সামনে হাঁটু মুড়ে নীল ডাউন হয়ে বসে দুহাত জড়িয়ে ধরলেন। আমাকে একটা ব্রেক দিন প্লিজ, একটা ব্রেক। অস্ট্রেলিয়ায় গিয়ে আমার জীবন নষ্ট করে ফেলেছিলাম। আই ওয়ান্ট টু কাম ব্যাক। প্লিজ হেল্প মি। আমি চিরকৃতজ্ঞ থাকব। এভাবে বলবেন না, আমি নিশ্চয়ই চেষ্টা করব। না, চেষ্টা নয়, তোমাকে কথা দিতে হবে। কি যেন নাম? মিলন। বাহ, গুড। তোমার আমার মিলন হলে ছবি হিট হবেই, আমি জোর দিয়ে বলছি। আচ্ছা, আমাকে কি খুব হ্যাংলা বলে মনে হচ্ছে? মিলন কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না। বেশ কয়েক বছর এই লাইনে থেকেও মিলন কখনোই কোনো অভিনেত্রীর সঙ্গে নিজেকে জড়ায়নি। নানান জনের ব্যাপারে কত গুঞ্জন টালিগঞ্জের হাওয়ায় ভাসে, কিন্তু মিলন সম্পর্কে কখনোই কেউ কিছু রটাবার সুযোগ পায়নি। কাজের বাইরে মেয়েদের সঙ্গ সে সন্তর্পণে এড়িয়ে গেছে। আজ সীতারায়কে দেখে ওর খুব কষ্ট হল। দুহাত ধরে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল, আপনি এত আপসেট হচ্ছেন কেন? ছেলে মানুষের মতো মাথা নাড়লেন সীতারায়। আমি একটা ব্রেক চাই, না হলে আত্মহত্যা করতে হবে। এভাবে চললে কিছুদিন বাদে আমার হাতে সিগারেট কেনার টাকাও থাকবে না, বিশ্বাস করুন। এরকম তো হওয়ার কথা নয়। সীতারায় তাকালেন, কিছু ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না? মাথা নাড়ল মিলন। না। সীতারায় ভেতরে চলে গেলেন। মিনিট 5 বাদে যখন ফিরে এলেন তখন তার পরনে হালকা নীল পা ঢাকা নাইটি, হাতে গ্লাস এবং সিগারেট। বললেন, আমি একটু পান করছি। সামনে সোফায় বসে বললেন, ছোট্ট করে বলি, ম্যাড্রাসে অভিনয় করতে গিয়ে আমি সফল হয়েছিলাম। প্রচুর ছবি করেছি। শেষ ছবিটার জন্য 8 লাখ পেয়েছিলাম 10 বছর আগে। প্রথম দিকে তামিল তেলেগু বলতে পারতাম না, পরে শিখে নিয়েছিলাম। আসলে আমার ফিগার ওদের আকর্ষণ করত। বাঙালিরা যে ধরনের সৌন্দর্য পছন্দ করে ম্যাড্রাসিরা তা করে না। ওদের নায়িকাদের নিতম্ব বুক বড় না হলে অচল। আমার ওগুলো থাকা সত্ত্বেও কোমর ছিল খুব সরু। হাসলেন সীতা। একটা রসিকতা মনে পড়ল। ম্যাড্রাসে কোনো নতুন মেয়ের স্ক্রিন টেস্ট করার সময় ক্যামেরাম্যান মুখের ছবি তোলে না, নিতম্বের ছবি তোলে। এর মধ্যে যে রসিকতা রয়েছে সেটা পছন্দ হল না মিলনের। সে জিজ্ঞাসা করল, আপনি ফিল্ম ছাড়লেন কেন? মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই। মাথা খারাপ না হলে কেউ প্রেমে পড়ে না। আমি যার প্রেমে পড়লাম সে অস্ট্রেলিয়ায় থাকে, ম্যাড্রাসেই আলাপ। ফিরে গিয়ে রোজ রাত্রে ফোন করত।
প্রত্যেক মাসে অন্তত একদিনের জন্য হলেও অস্ট্রেলিয়া থেকে দেখা করতে আসত। এরকম গুরুত্ব পেলে যে কোনো মেয়ের মন গলে যেতে বাধ্য। আমারও গিয়েছিল। ওকে বিয়ে করলে অস্ট্রেলিয়া গিয়ে থাকতে হবে, থাকলে ফিল্মে কাজ করতে পারবো না জেনেও রাজি হয়েছিলাম। আসলে একটার পর একটা ছবিতে প্রেমের অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। নিজের জীবনে সেইটি চাইলাম। বিয়ে হয়ে গেল। গ্লাসে লম্বা চুমুক দিলেন সীতারায়, বড় নিঃশ্বাস ফেললেন। তারপর বিবাহিত জীবন মানে একটা বড় ধরনের অ্যাডজাস্টমেন্ট, তা বুঝতে পারলাম দিন সাতেকের মধ্যেই। মানুষটা আমাকে ভালোবাসত। সে ভালোবাসা পাগলের মতো। কোনো পাগল যদি আপনাকে জড়িয়ে ধরে খামচায়, খোঁচা দেয়, তাহলে আর ওই ভালোবাসাকে আপনি সহ্য করতে পারবেন? সে আমার ঠোঁটে চুমু খেত না। তার সমস্ত আকর্ষণ আমার নিতম্বে। এই নিয়ে আপত্তি করলে প্রথম প্রথম কথা বন্ধ করে দিত, পরে অত্যাচার। না, মারধর করেনি সে। ওদেশে সেটা করা যায় না। মদ খাওয়া শিখিয়েছিল। আমাকে অলস এবং মোটা করে ফিগার নষ্ট করতে যা যা করার তা করেছিল। প্রথম দিকে আমি এটা বুঝতে পারিনি। যখন পারলাম তখন প্রতিবাদ করলাম, কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে গেছে ততদিনে। ওর ছিল এক্সপোর্ট বিজনেস। হঠাৎ ধাক্কা খেল ব্যবসায়। প্রায় কোটি টাকার অর্ডার পাঠানোর পর ক্যান্সেল হয়ে গেল। তখন ক্ষেপে গেল সে। যে দুর্ব্যবহার শুরু করল তা সহ্য করতে পারলাম না। ব্যবসায় উঠে দাঁড়াবার জন্যে ওর বন্ধুদের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলতো। পারব না বললে ব্যঙ্গ করে বলতো, তুমি তো এতকাল অভিনয় করে এসেছ, এটুকু তোমার কাছে জল ভাত। বেশি কি হবে, একটু শোয়াশুই, তারপর শাওয়ারের নিচে দাঁড়ালে সব ধুয়ে যাবে, কেউ টের পাবে না। সিগারেট নিভালেন সীতারায়। বাধ্য হলাম ডিভোর্স নিতে। নিয়ে চলে এলাম ম্যাড্রাসে। পুরনো পরিচালকদের সঙ্গে যোগাযোগ করলাম। তারা আমাকে মা মাসিদের চরিত্র দিতে চাইল। ভীষণ আহত হলাম। তারপর চলে এলাম কলকাতায়। মামির বাড়িতে উঠেছি। এ বাড়িতে শৈশব কেটেছিল আমার। একজন প্রবীণ সাংবাদিককে ফোন করে বলেছিলাম কাজের কথা। তারপরে আপনাদের ফোন। আচ্ছা বলুন তো, আমাকে কি নায়িকা মানায় না? চুপচাপ শুনছিল মিলন। বলল, সেটা নির্ভর করছে চরিত্রটা কী রকম, তার বয়স কত তার ওপর। আমি একটু সময় নিচ্ছি, আপনাকে জানাব। সীতারায় হাসলেন। বিয়ের পাত্রী দেখতে এসে পছন্দ না হলে পাত্রপক্ষ কথা বলে যান। ঠিক আছে, যা ভালো মনে হয় করবেন। বাইরে বেরিয়ে মন খারাপ হয়ে গেল মিলনের। ভদ্রমহিলার সব আছে, কিন্তু কি যেন নেই যা তার নায়িকা চরিত্রের অভিনেত্রীর থাকা দরকার। হ্যাঁ, বয়স ক্যামেরার সামনে কমানো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু ইনি হয়তো সেটা পারবেন। তাহলে বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল। ঘরে ঢুকে মিলন বিরক্ত হল। স্ত্রীকে জিজ্ঞাসা করল, কি আশ্চর্য, সেই সেলসগার্ল আসেনি? এসেছিল। তাহলে ফেরত দাওনি কেন ওগুলো? কিছুতেই নিল না, বলল দাদাকে বলুন এবারের মতো রাখতে। মামার বাড়ি, রাখলে টাকা দিতে হবে না? আসলে মেয়েটার মন এত নরম যে কঠিন হতে পারলাম না। ও বলেছে কাল সকালে আসবে, তখন তুমি যা করার করো, স্ত্রী বলল। পরদিন সকালে মিলন যখন কাগজ পড়ছে তখন বেল বাজল। সে উঠে দরজা খুলতেই অবাক হল। কি চাই? ছিপছিপে লম্বা হলুদ শাড়ি, কাঁধে ব্যাগ। মেয়েটি বলল, বৌদি। পেছন থেকে স্ত্রীর গলা শোনা গেল, ও তুমি, এসো, শোনো, তোমাকে এর কথা বলেছিলাম। মিলন সরে আসতেই মেয়েটি ঢুকল, কিন্তু সে চোখ সরাতে পারছিল না। সীতারায়ের মধ্যে যা নেই তা এই মেয়েটির মধ্যে আছে। একেবারে ডানা কাটা সুন্দরী নয়, কিন্তু একবার তাকালে দুবার তাকাতে হয়। দাদা, সত্যি আপনি জিনিসগুলো ফেরত দেবেন? সম্বিত ফিরল মিলনের। আমার যে ওগুলোর প্রয়োজন নেই। ও, আপনি কবে থেকে সেলসের কাজ করছেন? এই কদিন মাত্র। বিক্রি দেখাতে না পারলে ওরা ছাড়িয়ে দেবে। আসলে আমি তো ঠিক অভ্যস্ত নই। আচ্ছা ঠিক আছে। মেয়েটি মিলনের স্ত্রীর দিকে তাকাল, যেন জিনিসগুলো ফেরত চায়। কি নাম আপনার? মিলন জিজ্ঞাসা করল। অদিতি। কতদূর পড়েছেন? বিএ পাশ করেছিলাম। অন্য কাজ পাননি? অদিতি জবাব দিল না। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, ভাই। কোথায় বাড়ি? কৃষ্ণনগরে। সে কি, অত দূর থেকে রোজ কলকাতায় আসেন? না, আমি মানিকতলার একটা মেসে থাকি, মেয়েদের মেস। অদিতি বলল, প্রত্যেক শনিবারে বাড়িতে যাই। এখানে দৈনিক কত রোজগার হচ্ছে? কালকে 20 টাকা হয়েছিল। 20? এতে মেসের খরচ চলবে?
বাবা টাকা পাঠান? না, আমি 10 দিন হলো মেসে গিয়েছি। ঠিক আছে, আপনাকে আমি আজ 250 টাকা দেব। আজ কোনো কাজ করতে হবে না আপনাকে। তাহলে? আপনি আমার সঙ্গে যাবেন। আমি বদলোক নই, আমার স্ত্রীর সামনেই বলছি। আপনার একটা স্ক্রিন টেস্ট নেব। স্ক্রিন টেস্ট? কেন? সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলেন, আমি তোমাকে ওর কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু ও অভিনেত্রী নয় শুনে যদি রাগ করো তাই বলিনি। কেউ তো অভিনেত্রী হয়ে জন্মায় না। আপনি রাজি আছেন? আমায় কি করতে হবে? অভিনয় আমার ছবিতে। আপত্তি আছে? আমি তো কখনো করিনি। যদি না পারি? সেটা আমার উপর ছেড়ে দিন। ক্যামেরায় যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনাকে নিয়ে জুয়ো খেতে চাই আমি। মিলন বলল। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।